গত 11 জানুয়ারি বাংলাদেশের নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা, যার নেতৃত্বে পঞ্চমবারের মতো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় আওয়ামী লীগ। এরই মধ্যে বর্তমান সরকারের 100 দিন পার হয়েছে। বেশ কিছু চ্যালেঞ্জ নিয়েই শুরু হয়েছিল আওয়ামী লীগ সরকারের পথ চলা। ডলার সংকটের মধ্য দিয়েই এবছরের শুরু, যা এখনো রয়েছে। এর বাইরে চ্যালেঞ্জ ছিল মূল্যস্ফীতি কমানো ও আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো। এসব বিষয় অগ্রাধিকার পেয়েছিল আওয়ামী লীগের ইশতেহারেও। এরই মধ্যে সরকারের একাধিক মন্ত্রী দাবি করেছেন ঈদের আগে পণ্যমূল্য সহনীয় ছিল। কাটতে শুরু করেছে ডলারেরও সংকট। নির্বাচনের আগে কূটনৈতিক টানাপোড়েনও অনেকটাই কেটে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে পাহাড়ে অস্থিরতা, সীমান্তে উত্তেজনা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চিন্তিত অনেকেই। ইংরেজিতে একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। সকালের সূর্যই নাকি বলে দেয় দিনটি কেমন যাবে। তেমনি সরকারের প্রথম 100 দিনের কার্যক্রমে কিছুটা হলেও আন্দাজ করা যায় এই সরকারের 5 বছরের মেয়াদ কেমন যেতে পারে। সামগ্রিক বিষয়টি নিয়েই কথা বলবো। সাথে আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আব্দুল মান্নান। স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তরে। সরকারের একাধিক মন্ত্রী দাবি করেছেন ঈদের আগে পণ্যমূল্য সহনীয় ছিল। আপনার পর্যবেক্ষণ কি বলে? দ্রব্যমূল্য এবং মূল্যস্ফীতি কতটা সহনীয় ছিল, আর ইশতেহার অনুযায়ী কতটা সাফল্যের পথে এগুলো সম্ভব হলো এক্ষেত্রে? আপনাকে ধন্যবাদ। একই সাথে আজকে অনুষ্ঠানটি যারা দেখছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে ধরেন একটি ইশতেহার ঘোষণা করা হয় 5 বছর বা একটা মেয়াদকে সামনে রেখে। 100 দিন যদিও একটু আগেই বলছি, তো আপনি প্রথমে যে কথাটি বলছেন সেই কথাটি আমি বলতাম মর্নিং শোজ দ্য ডে। সকালটা কেমন ছিল? আমি বলবো যে ভালো মন্দ মিলিয়ে ভালোই ছিল। একেবারে যে খুব ভালো ছিল তা বলা যাবে না, একেবারে খুব যে খারাপ ছিল তাও বলা যাবে না। কারণ আপনি দুটো জিনিস এখানে, একটা হচ্ছে আমাদের আভ্যন্তরীণ আর্থসামাজিক বিষয়টা, আর একটা হচ্ছে অর্থনৈতিক একেবারে যেটা আন্তর্জাতিক পর্যায়ে আমাদেরকে সামনে রেখে পুরো জিনিসটা চিন্তা করতে হবে। কারণ একটি দেশের এখন অর্থনীতি কোনো একটি দেশের নিজস্ব ব্যবস্থাপনার উপর নির্ভর করে না। একটি দেশের অর্থনীতি আরেকটি বিশ্বায়নের যুগে আরেকটি দেশের অর্থনীতি বিশ্বের অর্থনীতির উপরে নির্ভর করে। সুতরাং এই দুটো জিনিসকে আলাদা করে দেখতে হবে। বাংলাদেশের অভ্যন্তরে যদি বলে, আমাদের এই রোজাটা গেল, রোজা আমাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সময়। মানুষের বিশেষ করে ভোক্তা পণ্যের ক্ষেত্রে দাম যখন বৃদ্ধি পায়, যারা রোজা রাখেন, রোজা করেন, তাদের জন্য এটা সহনীয় পর্যায়ে রাখাটা যে কোনো সরকারের জন্য এটি একটা বিশেষ বড় চ্যালেঞ্জ। তবে আমি মনে করবো শুরুটা আমাদের কিন্তু তেমন একটা খুব ভালো হয়নি। যেহেতু দ্রব্যমূল্য কেন বাড়ে কেন কমে তার একটা অর্থনৈতিক বিশ্লেষণ আছে, সেটি বলার এখানে খুব সময় নেই। একটি হচ্ছে যোগান এবং চাহিদা। চাহিদার তুলনায় যোগানটা কম থাকলে দ্রব্যমূল্য বাড়ে, আবার চাহিদার তুলনায় যোগানটা বেশি থাকলে দ্রব্যমূল্য কমে। আর আমাদের যোগানটার উপরে একটা ম্যানিপুলেশন, যেটা আমাদের মধ্যস্বত্বভোগীরা করে, সেটা সবসময় ছিল। রোজাকে সামনে রেখে তারা বেশি করে। এবারও তার ব্যতিক্রম ছিল না। শুরুতে এই দ্রব্যমূল্যটাকে নিয়ে আমরা অনেক কথা বলেছি, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য। আমি এমনি সাধারণ যেটা নিত্য প্রয়োজনীয় না সেটা নিয়ে আমি কথা বলছি না। যে যেমন ভাতের জন্য চাল দরকার, তরকারির জন্য মশলা দরকার, লবণ দরকার, এবং এখানে একটা চেইন রিঅ্যাকশনের কথা আপনি বলছিলেন। সেইটা প্রথম থেকে আমরা ঠিক মতো দমন করতে পারে নাই, কিন্তু আস্তে আস্তে এটা সহনীয় হয়েছে। রোজা 15টার পর থেকে অনেকটা সহজ হয়ে এসছে। আমি শহরে থাকি, কিন্তু গ্রামে আমি খোঁজ নিয়েছি। তারা যে একেবারে খুব বেশি খারাপ ছিল সেটি বলা যাবে না। হয়তো তারা সবসময় বলবে আরেকটু দ্রব্যমূল্যটা কম থাকলে আমাদের হয়তো পরিবারে আরেকটু বেশি জিনিস আমরা সংগ্রহ করতে পারতাম, আমরা সেটা রোজায় বেশি ব্যবহার করতে পারতাম। সেটা হয়তো অনেকের ক্ষেত্রে হয় নাই, কিন্তু শেষের দিকে সে অনেকটা পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসছে বলে আমি মনে করি। দ্রব্যমূল্যের বাইরে আমরা যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকটা দেখি, আইন শৃঙ্খলা পরিস্থিতিতে ইতিবাচক কোনো পরিবর্তন কি দেখেন কিনা এই 100 দিনে? ইতিবাচক পরিবর্তন দেখি এই কারণে যে রোজাকে সামনে রেখে, ঈদকে সামনে রেখে সবসময় আমাদের দেখি দেশে চাঁদাবাজি যে হয়, এখনো যে হয় নাই তা না, সেটা কিন্তু অনেক কম ছিল। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তার জন্য আমি ধন্যবাদ জানাতে চাই। ঈদের যাত্রাটা অনেক স্বস্তি ছিল। সেটির জন্য আমি মনে করি যে সরকারের যে যাত্রাকালীন সময় যে ব্যবস্থাটি ছিল অত্যন্ত দক্ষতার সাথে তারা সেটা তবে বাস্তবায়ন একটু আমি করেছে। আপনাকে মনে করে দিতে চাই যে পাহাড়ে সন্ত্রাসী তৎপরতার পাশাপাশি ঢাকার আশেপাশে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য এগুলো বেড়েছে সাম্প্রতিক সময়ে। হ্যাঁ হ্যাঁ, আমি আরেকটা জিনিস বলতে হয়, যেটা অর্থনীতি, যে সেটা আমরা বললাম। আরেকটি হচ্ছে দুর্নীতি, যেটার উপরে সরকার সবসময় গুরুত্ব দিয়েছে।
দুর্নীতিটা কিন্তু এখন আমাদের জন্য একটি বড় সমস্যা রয়ে গিয়েছে। এটা ব্যাংকিং খাত সেক্টরে 11টা দফায় ইশতেহারে ব্যাংকিং আর্থিক সেক্টরে যে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনা, সেটা কিন্তু এখন পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না। আবার যে দুর্নীতি সেটাও কিন্তু একেবারে দমন করা গিয়েছে সেটাও না, কিন্তু এখনো প্রচুর দুর্নীতি হচ্ছে, বিশেষ করে সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে। আমরা নিত্যদিন খবরের কাগজ খুললে, আপনাদের মিডিয়ার খবর দেখলে নানা ধরনের দুর্নীতি দেখি। সেটি বিভিন্ন সেক্টরে দুর্নীতিটা হচ্ছে, সেটাকে কঠোর হস্তে দমন করতে হবে। এবং দুর্নীতি করে কিন্তু সেটা বঙ্গবন্ধু স্বয়ং নিজের সময় বলেছেন, উচ্চ শিক্ষিতরা, উচ্চ পর্যায়ে যারা কাজকর্ম করে তারাই কিন্তু দুর্নীতিটার সাথে বেশি সম্পৃক্ত থাকে। এখন আপনি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আসছে, এই যে কিশোর গ্যাং, এটি নিঃসন্দেহে একটি বড় সমস্যার জন্য। এই কিশোর গ্যাংটা কিন্তু বড় হয় কিন্তু বড়দের ছত্রছায়ায়। এই বড়দেরকে যদি আপনি দমন করতে পারেন, তাদের সবসময় একটা রাজনৈতিক সম্পৃক্ততা থাকে। সেই সম্পৃক্ততাটা যদি আপনি ছিন্ন করে দিতে পারেন, তাদেরকে আইনের আওতায় আনতে পারেন, সেটি একটি বড় কাজ হতে পারে এই কিশোর গ্যাংকে দমন করার জন্য। জি। আমি যে এলাকায় থাকি সেখানে কিশোরগঞ্জ মাঝে মধ্যে দেখা যায়, যদিও এখানে তেমন একটা বড় উৎপাত হয়নি। আবার পাহাড়ে যে ব্যাপারটি আপনি বলছেন, আমি চট্টগ্রামের মানুষ, আমি পাহাড় সম্পর্কে আমার একটা কিছুটা বেসিক ধারণা আছে। পাহাড়ে এই সমস্যাটি হয়, মাঝে মাঝে হয়েছে, অতীত হয়েছে। সে শান্তি বাহিনীর কথা আমরা জেনেছি। তার পরবর্তীকালে ওই ভারতের বিচ্ছিন্নতাবাদীদের এই দেশে আশ্রয় দিতে দেখেছি আমরা অতীত সরকারগুলোকে, সেটি এখন আর নাই। কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ কিছু সমস্যা পাহাড়ি অঞ্চলে রয়ে গেছে, কারণ আমাদের পাহাড়ি অঞ্চল যারা যায় না সেটা বুঝতে পারবে না তারা কত দুর্গম এলাকায় এইসব কর্মকাণ্ড করে। জি। আর আমাদের পাশের দেশ মিয়ানমারে এখন যে সমস্যাটা হচ্ছে, তার একটা ফল আউট, তার একটা রেশ বাংলাদেশের উপরে এসে পড়ছে। সুতরাং এইগুলো যে আছে সমস্যা, এটি আমাদেরকে মনে রাখতে হবে। তবে পাহাড়ি যে জেনারেল যে সমস্যাটা সৃষ্টি করেছিল, আপাতত আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে সেটা অনেকটা নিবৃত্ত হয়ে এসছে বলে আর আরেকটা নিশ্চিত বিষয়ে হয়ে একটু যাওয়া যাবে। আলোচনায় নিয়ে আসতে চাই, সময় কম হাতে আছে। ভোটের আগে বাড়তে থাকা কূটনৈতিক টানাপোড়েনও অনেকটাই কেটেছে বলে বিশ্লেষকরা মনে করছেন। যুক্তরাষ্ট্র সহ বিশ্বের পরাশক্তিগুলোর সাথে সম্পর্কের ক্ষেত্রে সরকার 100 দিনে কতটা সফল? আমাদের যেসব পরাশক্তি আমরা বলছি, তাদের সাথে সম্পর্ক সবসময় ভালো ছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে আমাদের এই সম্পর্কটা একটু টানাপোড়েনে পড়ে গিয়েছিল। সেটি কিন্তু এখন অনেকটা সহনশীল হয়ে গিয়েছে, কারণ যুক্তরাষ্ট্র নিজের নির্বাচন নিয়ে ব্যস্ত আছে। তারা মধ্যপ্রাচ্য, ইরান, কি বলে যে ইসরায়েল প্যালেস্টাইন নিয়ে অনেক বেশি ব্যস্ত আছে। আমাদের দিকে নজর দেওয়ার তেমন কোনো তাদের সুযোগ আছে বলে আমি মনে করি না, প্রয়োজন আছে বলে মনে করি না। কূটনৈতিক তৎপরতা এখন তাদের তেমন একটা দেখা যায় না। তবে এইটি অত্যন্ত দক্ষতার সাথে আমি বলবো যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের সরকার হ্যান্ডেল করেছে। তাদের যে চাপ ছিল সেটাকে উতরে এসে আমরা একটা সফল নির্বাচন করতে পেরেছি, যদিও সেই নির্বাচনে একটি বড় বিরোধী দল তাদের দাবি না মানার কারণে অংশগ্রহণ করেনি। সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত। অনেক ধন্যবাদ, আপনার পর্যবেক্ষণ, আপনার বিশ্লেষণ জেনে নিচ্ছিলাম। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।